প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার কথা বলি, তার সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের খুব কমন একটি প্রবলেম, ফ্যাটি লিভার। চলুন, ফ্যাটি লিভার কী, কেন হয় এবং ফ্যাটি লিভার চিকিৎসা না করলে কি কি রোগ হতে পারে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার সাইফুল ইসলাম এলিন। তিনি সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার সাইফুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে চ্যানেল আইতে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার সাইফুল, আমরা একটি জিনিস খুব প্রতিনিয়তই দেখি, যখন আলট্রাসোনোগ্রাম করতে যাই সব মানুষেরই প্রায় ফ্যাটি লিভার ধরা পড়ে। আসলে এটার পিছনে কারণ কি বলে আপনি মনে করছেন? বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী ফ্যাটি লিভার আক্রান্ত। আপনি যদি আমাদের জাস্ট রিসেন্ট পাস্টের ডাটা দেখেন, প্রায় 33% মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত, অর্থাৎ 1/3 পপুলেশন, অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে একজন ফ্যাটি লিভার আক্রান্ত। যার কারণে আমরা যখন রুটিন চেক আপের জন্য আমরা আলট্রাসোনোগ্রাম করছে, তার বেশিরভাগই ফ্যাটি লিভার ধরা পড়ছে। যার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে যেই ফ্যাটি আলট্রাসোনোগ্রাম করে তারই ফ্যাটি লিভার আসে, কিন্তু ব্যাপারটা আসলেই সত্যি যে একটা বিশাল জনগোষ্ঠী ফ্যাটি লিভার আক্রান্ত। তো সেক্ষেত্রে তো আমরা ধরে নিই যে ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট জমেছে। অনেক সময় আমরা দেখি যে একজন মোটা মানুষ, তার ফ্যাটি লিভার, অনেক সময় তার স্বাস্থ্যই নেই, লিন অ্যান্ড থিন, কিন্তু তারও ফ্যাটি লিভার। আসলে এই ফ্যাটি লিভারের কারণগুলো কি? এটা আসলে যে শুধু মোটা বা যাদের ওবেসিটি তাদেরই ফ্যাটি লিভার হবে, ব্যাপারটা সেরকম না। মোটা এবং যাদের নর্মাল স্বাস্থ্য, নর্মাল হেলদি মানুষ, অথবা যারা লিন অ্যান্ড থিন, তাদেরও ফ্যাটি লিভার হতে পারে, হওয়ার সুযোগ রয়েছে। মূলত ফ্যাটি লিভার মানে কি হচ্ছে, যে লিভারের ভিতরে চর্বি জমা। লিভারের ভিতরে বলতে যে লিভারের যে কোষগুলি রয়েছে, হেপাটোসাইট, সেই হেপাটোসাইটের ভিতরে যখন ফ্যাটগুলি জমে যায়, ফ্যাটগুলি ড্রপের আকারে জমে যায়, তখন সেটা একটা নির্দিষ্ট লেভেল ক্রস করার পরে আলট্রাসোনোগ্রাম দেখতে পারে যে অ্যাটলিস্ট 20%, মোর দেন 20% সেল যখন ফ্যাটি লিভারের বেশি আক্রান্ত হচ্ছে, তখন এটা আলট্রাসোনোগ্রামে ডিটেক্ট করতে পারে যে ফ্যাটি লিভার। তার মানে যখন আলট্রাসোনোগ্রামে আমি পাচ্ছি যে একটা ফ্যাটি লিভার, তার মানে কিন্তু অলরেডি তার 20%-এর উপরে সেল অলরেডি এফেক্টেড। তো ফ্যাটি লিভার বলতে আমরা সহজভাবে বুঝতে পারছি যে ফ্যাটের মানে লিভারের ভিতরে চর্বি জমে যাচ্ছে আর কি। তো এটা কি যেমন আমরা অনেক সময় বলি যে লেমেনের ভাষায় যে আপনি চর্বি খাবেন না, খাসির মাংস, গরুর মাংস, পোলাও, ঘি, মাখন, এটা খেলে লিভারে জমে যাবে, এটা কতটুকু সত্যি? না, এটা তো অবশ্যই একটা কারণ যে আপনি আপনার খাদ্যাভ্যাসের কারণে আমাদের ফ্যাটি লিভার ডেভেলপ করতেছে বেশি। তবে শুধু যে খাদ্যাভ্যাস তা না, আপনি যদি যেই খাবারটা খাচ্ছেন সেটা যদি ইউটিলাইজ না করেন, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, আমরা সেডেন্টারি লাইফস্টাইলের মধ্যে আসলে অভ্যস্ত হয়ে পড়ছি। দিনের একটা বেশিরভাগ সময় আমরা দেখা যাচ্ছে যে কোনো ধরনের পরিশ্রম ছাড়া আমরা টেবিল ওয়ার্ক করছি, আমাদের কোনো হাঁটা চলার স্পেস নাই, আমাদের যে পরিমাণ কায়িক শ্রম হওয়ার কথা সেই পরিমাণ শ্রম হচ্ছে না, যে পরিমাণ এনার্জি আমাদের এক্সপেন্ডিচার হওয়ার কথা সেই পরিমাণ আমাদের এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে না। তো যার কারণে সব মিলে আপনি খাবার দাবারের অভ্যাস এবং আমাদের টোটাল যে লাইফস্টাইল, এইসবের কারণে ফ্যাটি লিভারটা ডেভেলপ করতেছে খুব বেশি। ফ্যাটি লিভার কয় ধরনের হয়ে থাকে? ফ্যাটি লিভার টার্মটা আসছে, এটা যদি আমরা প্রথমেই ভাগ করি তাহলে কিন্তু দুইটার ভাগ। একটা হচ্ছে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে যাদের অ্যালকোহল পানের অভ্যাস রয়েছে তাদের কিন্তু প্রথম এই ফ্যাটি লিভারটা ডিটেক্ট করা হয়, যেটা মেইনলি উন্নত বিশ্বে পাওয়া যায়, পশ্চিমা বিশ্বেগুলিতে যেটা পাওয়া যায় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। বাট অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমাদের তো আর ওই অ্যালকোহলের ওই অভ্যাসটা আমাদের নাই। আমাদের ক্ষেত্রে কিন্তু যখন দেখা গেল যে ওই অ্যালকোহলিক ফ্যাটি লিভারের যে চেঞ্জগুলি আমাদের যারা অ্যালকোহল পান করছে না তাদের মধ্যেও একই ধরনের ফ্যাটি লিভার দেখা যাচ্ছে, তখন এটাকে প্রথমে নাম করা হয়েছিল যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো পরবর্তীতে এই নামটা আসলে বর্তমানে নামটা হয়েছে যে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। মানে এটার সাথে মেটাবলিক কিছু সিনড্রোম সংযোগ রয়েছে, সংযুক্ততা রয়েছে। তো সুতরাং আমরা প্রথমে যদি ফ্যাটি লিভার বলি, একটা হচ্ছে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে নন অ্যালকোহলিক, যাদের অ্যালকোহল পান করে না। আবার এই যে ফ্যাটি লিভার, এটার মধ্যে আমরা যদি আরও একটু ডিপে যাই তাহলে দেখবো যে সিম্পল ফ্যাটি লিভার, এখন পর্যন্ত লিভারের সেলগুলিতে কোনো ধরনের ড্যামেজ হয়নি, লিভারের সেলগুলিতে কোনো ধরনের ইনফ্লামেশন হয়নি, প্রদাহ হয়নি, সেটা হচ্ছে যে একটা সিম্পল ফ্যাটি লিভার। কিন্তু যখন এই লিভারের ভিতরে ফ্যাট জমে লিভারের সেলগুলিকে তারা ডিস্ট্রাকশন শুরু করেছে, লিভারের সেলগুলিতে তারা প্রদাহ শুরু করেছে, ইনফ্লামেশন শুরু করেছে, তখন আমরা সেটাকে বলছি হচ্ছে স্টেটো হেপাটাইটিস অথবা ন্যাশ। এবং এটাই হচ্ছে যে ভয়াবহ, যে যেখান থেকে কনসিকুয়েন্স হিসেবে আস্তে আস্তে লিভারে বড় ধরনের ড্যামেজ হতে পারে, বা দ্য এন্ড স্টেজ লিভার ডিজিজ বা যেটা লিভার সিরোসিস হতে পারে। এই যে ফ্যাটি লিভারটা আসলে প্রত্যেকটা রোগের কিন্তু একটা লক্ষণ থাকে। আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই কখন, জ্বর হলে যাই, ব্যথা হলে যাই, কিন্তু এই ফ্যাটি লিভারের কোনো লক্ষণ আছে?
না, ফ্যাটি লিভারে আসলে সত্যিকার বলতে ফ্যাটি লিভারে কোনো লক্ষণ নেই, লক্ষণ ছাড়াই ফ্যাটি লিভার থাকতে পারে, যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে তার আসলে ফ্যাটি লিভার রয়েছে, কারণ যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ নাই। এই যে আমরা বললাম যে প্রায় 33% মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত এবং প্রতি 3 জনের একজন ফ্যাটি লিভার আক্রান্ত, এই মানুষজন কিন্তু জানে না, কারণ কোনো লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই নেই। তবে কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে যখন একটু অ্যাডভান্স স্টেজে যাবে, যখন দেখা যাচ্ছে যে লিভারটা একটু মানে ফুলে উঠছে বা বড় হচ্ছে লিভারের জন্য, তখন তার এই ডান পাশে যেই যে অংশটাতে আমাদের লিভারটা থাকে সেই অংশে সে একটু ভার ভার অনুভব করতে পারে, একটু ব্যথা অনুভব করতে পারে, একটা ডিসকমফোর্ট থাকতে পারে, তারপর তার ক্ষুধা মন্দা দেখা দিতে পারে, তার ফ্যাটিগনেস আসতে পারে, তার কাজে কর্মের মধ্যে সে আগ্রহ পাচ্ছে না। এই ধরনের কিছু লক্ষণ হলে যখন আমরা তাকে রুটিন টেস্ট হিসেবে আলট্রাসোনোগ্রাম দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে তার ফ্যাটি লিভারটা ডিটেক্ট হচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই ফ্যাটি লিভার থাকতে পারে। আপনি বলছেন যে ফ্যাটি লিভার, আপনি বলছেন এখন ম্যাশ, আপনারা বলছেন লিভার সিরোসিস শব্দটা উচ্চারণ করেছেন। আসলে এই ফ্যাটি লিভার চিকিৎসা কি আছে আমাদের দেশে, মানে ফ্যাটি লিভারের চিকিৎসা পদ্ধতি কি, প্রোটোকলগুলো কি? ফ্যাটি লিভারের চিকিৎসা বলতে মূলত আমাদের জীবনযাপনের স্টাইলের পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তন, এটা হচ্ছে যে আমাদের ফ্যাটি লিভার চিকিৎসার প্রথম স্টেপ, প্রথম ধাপ, বা এটাই সবচেয়ে এখন পর্যন্ত কার্যকরী ধাপ হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন। লাইফস্টাইল পরিবর্তন কীরকম? যেমন যে যার ওবেসিটি, তার ক্ষেত্রে টার্গেট হচ্ছে তার ওজন কমানো, এবং শুধু যে ওবেজ ওজন কমাবে ব্যাপারটা সেরকম না, যে নন ওবেজ সেও যদি তার এক্সিস্টিং ওয়েট থেকে 5-7% পর্যন্ত ওজন কমাতে পারে, তাহলে কিন্তু তার ফ্যাটি লিভার রিজলভ হবে। তাহলে সুতরাং ফ্যাটি লিভারের প্রথম চিকিৎসা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি কি পড়বে? তাহলে এটা হচ্ছে যে আপনি কতটুকু সময় আপনি আপনার কায়িক পরিশ্রম করছেন সেটা বাড়ানো। আমরা যেটা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে প্রতিদিন 30 মিনিট অন্তত হাঁটবেন, জোরে জোরে হাঁটবেন, এভাবে অন্তত সপ্তাহে 5 দিন। এরপরে হচ্ছে যে তার খাবার দাবারের মধ্যে নিয়ন্ত্রণ, যেগুলো একটু ফ্যাটি ফুড এবং এই যে বেভারেজ, সুইট অ্যান্ড বেভারেজ, আমাদের যে অ্যাভেলেবল যে সুইট অ্যান্ড বেভারেজগুলি, এগুলিকে অ্যাভয়েড করা, এবং আমরা যে রেড মিট এগুলিকে অ্যাভয়েড করতে বলি, এবং যেগুলি একদম ফ্যাট রিলেটেড ফুড এগুলিকে আমরা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে বলি, এক্সেস কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে বলি। তাহলে এই খাবার দাবারগুলিকে সে বর্জন করবে এবং একই সাথে তাকে তার কায়িক পরিশ্রম বাড়াতে হবে। তাহলে তার লাইফস্টাইলের মধ্যে যে চেঞ্জ আসবে, এতে করে যেটা লাভ হবে, তার যখন ওয়েট রিডাকশন হবে, এবং ওয়েট রিডাকশনের সাথে সাথে কিন্তু তার ফ্যাটি লিভারটা আস্তে আস্তে রিজলভ হতে থাকবে। এটা হচ্ছে যে চিকিৎসার প্রথম ধাপ। আর যখন অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, তখন আসলে এখন পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ তেমন কোনো ওষুধ নেই। রিসেন্টলি একটা ওষুধ এফডিএ অ্যাপ্রুভ পেয়েছে, যেটা হচ্ছে রেসমিট্রম, কিন্তু তাও সেটা কিন্তু আমরা খুব সিলেক্টিভলি ব্যবহার করি। তার আগ পর্যন্ত, মানে ওষুধ দেওয়ার আগ পর্যন্ত আমাদের প্রথম চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এবং যেহেতু ফ্যাটি লিভারের সাথে বিভিন্ন মেটাবলিক রোগের সম্পর্ক রয়েছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর ডিসলিপিডিমিয়া, সুতরাং যাদের এই রোগগুলি রয়েছে, এইগুলিকে সে যদি কন্ট্রোলে রাখতে পারে, তাহলেই কিন্তু তার ফ্যাটি লিভারে একটা কার্যকর চিকিৎসা হবে। অনেকেই বলে থাকে যারা একটু বাইরের খাবার বেশি ফাস্ট ফুডের দিকে ঝুঁকেছে, বা যেটা আপনি বললেন যে কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ, এগুলো থেকে ফ্যাটি, এই জিনিসগুলো আসলে সঠিক কিনা, বা তেলের কোনো বিষয় আছে কিনা? তেলের বিষয় তো অবশ্যই আছে। একটা হচ্ছে যে আমাদের ডেইলি রিকমেন্ড কত, আমাদের মানে তেল তো অবশ্যই প্রয়োজন, শরীরের জন্য প্রয়োজন, কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আমাদের ব্যালেন্স ডায়েট প্রয়োজন, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কতটুকু প্রয়োজন আর আমরা কতটুকু খাচ্ছি। যখনই আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা সেই তেলটাকে আমরা কনজিউম করতেছি, তখন সেই তেলটা অবশ্যই শরীরের ভিতরে বিভিন্ন ফ্যাট আকারে ডিপোজিট হচ্ছে লিভারের ভিতরে। আপনি লিভার হচ্ছে যে আমাদের দ্য সেন্টার অফ মেটাবলিজম শরীরের, সুতরাং আলটিমেটলি এখানে তো ডিপোজিট হবেই। আর যে ফাস্ট ফুড যেগুলি কথা বলতেন, এগুলি সবই হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার। আমাদের দেশে কিন্তু কোনো ফাস্টফুডের গায়ে কোনো লেখা থাকে না যে এটা খেলে আপনি কত ক্যালোরি পাচ্ছেন। তাহলে আপনার একটা শরীরের সারাদিনের চাহিদা যদি থাকে 2000 কিলো ক্যালোরি, আপনি যদি খান 6000 কিলো ক্যালোরি, তাহলে এই এক্সেস কিলো ক্যালোরি কোথায় যাবে? এটা ওইখানেই জমবে, বডিতেই জমবে, কারণ আপনি তো সেটা ইউটিলাইজ করছেন না। এবং এই ফাস্টফুড যেগুলি আমরা খাচ্ছি, সেগুলি সবই উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার। তো এই জন্যই এগুলিকে অ্যাভয়েড করতে আমরা উৎসাহিত করছি। আর ওষুধের কথা যেটা বলছেন, আসলে কি ফ্যাটি লিভার ভালো হয়? খুব স্বীকৃত কোনো ওষুধ ছিল না, ট্রায়ালে অনেকগুলি ওষুধই ছিল, তবে রিসেন্টলি একটা ওষুধ এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে। তাও কিন্তু সেটা শুধু সাধারণ নর্মাল, আমি প্রথমে যে বললাম যে নর্মাল ফ্যাটি লিভার, সেটার জন্য কিন্তু না,
সেটা অ্যাডভান্স স্টেজ, যাদের একটু অ্যাডভান্স ফাইব্রোসিস, যাদের স্টেটো হেপাটাইটিস, তাদের ক্ষেত্রে আমরা যেমন ওষুধটা এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু তারপরেও সর্বোপরি হচ্ছে যে ওষুধ এমন না যে আপনি শুধু ওষুধ খাবেন আর বাকি যে লাইফস্টাইল পরিবর্তন সেটাতে যাবেন না, আপনি লাইফস্টাইল পরিবর্তন না করে ঘরে বসে ওষুধ খাবেন আপনার ফ্যাটি লিভার রিজলভ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। ফার্স্ট ট্রিটমেন্টই অবশ্যই আপনার লাইফস্টাইল মডিফিকেশন, পাশাপাশি এই আমরা অ্যাডভান্স ফাইব্রোসিসের ক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করতে পারি। আপনি একটা কথা বলছেন যে ফ্যাটি লিভার থেকে একটু অ্যাডভান্স স্টেজে ফাইব্রোসিস, আবার বলেছেন কোনো ক্ষেত্রে সিরোসিস দিকে যায়। এটা আসলে কি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে সিরোসিস দিকে যাচ্ছে? আমরা তো আল্ট্রাসাউন্ড আপনার রুটিন একটা করলে ফ্যাটি লিভার পাওয়া যায়, এর পরের স্টেপগুলো কি? আচ্ছা, সিরোসিস কিন্তু হচ্ছে লিভারের একদম এন্ড স্টেজ লিভার ডিজিজ, হ্যাঁ। তো সেই সিরোসিসের মধ্যে একটা হচ্ছে আর্লি স্টেজ, যখন যেটা কম্পেনসেটেড, মানে তখন পর্যন্ত লিভার ফাংশন প্রিজার্ভ থাকে। আর যখন আরও অ্যাডভান্স হয়, যখন লিভার তার কার্যক্ষমতাটাকে হারিয়ে ফেলে, তখন যেমন পেটে পানি চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমাদের ক্ষেত্রে, আমাদের পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, আসলে আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তারা তো কেউ, আপনি জানেন যে আসলে যে সবাই যে একদম রুটিন চেক আপের মধ্যে থাকে, সবাই যে সবার স্বাস্থ্য সচেতন সেরকম কিন্তু না। তাহলে প্রথম আমরা বেশিরভাগ পাই অনেকে পেটে পানি নিয়ে চলে আসছে, তখন আমরা পরীক্ষা করতে দেখা যাচ্ছে যে তারা অলরেডি লিভার সিরোসিস ডেভেলপ করেছে। এটা হচ্ছে একটা, যে পেটে পানি চলে আসছে বা আরও কিছু লক্ষণ যেগুলি রয়েছে। আর সিরোসিসের হচ্ছে যে কম্পেনসেট সিরোসিস আসলে কোনো লক্ষণ ছাড়া থাকতে পারে, কোনো লক্ষণ নেই, সেক্ষেত্রে কিন্তু ওই যে আলট্রাসোনোগ্রাম প্রথম ডিটেক্ট করতে পারে। দেখা যাচ্ছে যে লিভারটা ছোট হয়ে আসছে, নর্মাল যে লিভার তার চাইতে ছোট হয়ে আসছে, তখন তারা আমাদের একটা সন্দেহ যে এটা একটা লিভার সিরোসিস হতে পারে। তখন আমরা সাপোর্টিভ আরও কিছু টেস্ট করাই, যেমন ফাইব্রোস্ক্যান করাই, এন্ডোস্কোপি করাই, এরকম কিছু পরীক্ষা করে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ, এটা অলরেডি লিভার সিরোসিস। আপনি হয়তো জানবেন যে লিভার সিরোসিসের সবচেয়ে কমন কারণ হচ্ছে যে ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এবং থার্ড মোস্ট কমন কারণ হচ্ছে যে এই যে ফ্যাটি লিভার। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখন জিনিসটা রিভার্সের দিকে চলে যাচ্ছে, কারণ আমরা বি ভাইরাসকে কন্ট্রোল করে ফেলতেছি, কারণ বি ভাইরাসের জন্য ভ্যাকসিন অলরেডি ইপিআই শিডিউলের মধ্যে যোগ হয়েছে। সি ভাইরাস খুবই কমন, লেস দ্যান 1% সি ভাইরাস। সুতরাং আর এদিকে হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে 33 তে 34%। সুতরাং এই যে 33 to 34% ফ্যাটি লিভার, এটা কিন্তু যারা মানে চিকিৎসার মধ্যে নাই বা যারা সচেতনতার মধ্যে নাই, তারা কিন্তু একটা পর্যায়ে যে এই সিরোসিসে আক্রান্ত হচ্ছে। এবং রিসেন্টলি আমরা যে সিরোসিস পেশেন্টগুলি পাচ্ছি, তাদের অন্যতম একটা বড় কারণ কিন্তু যারা ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ডেভেলপ করেছে। অনেক সময় আমরা দেখি যে আসলে এই ফ্যাটি লিভার বা আপনার লিভার সিরোসিস বলছেন, পেটে পানি আসছে, জন্ডিস দেখা যায়। এই লিভারের সাথে কিন্তু জন্ডিসের সম্পর্ক আছে কিনা? জন্ডিস তো আসলে একটা উপসর্গ, মানে যখন আপনার লিভার মানে ঠিকমতো কাজ করছে না বা লিভার ইনফেক্টেড হচ্ছে। কমন জন্ডিসের কারণ কি? ভাইরাল হেপাটাইটিস কমন, যে আপনি বাইরে খাবার দাবার করলেন, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, যেগুলি আপনার শরীরে পানিবাহিত রোগের মাধ্যমে ঢুকলো, লিভার একটা ইনফ্লামেশন করলো, জন্ডিস হলো, এটা এক জিনিস। আর যখন লিভার সিরোসিস থেকে জন্ডিস হয়, সেটা হচ্ছে যে যখন লিভার আর তার কার্যক্ষমতাকে ধরে রাখতে পারছে না, তখন যে ওই পেটে পানি আসাটা যেমন একটা লক্ষণ এই যে সিরোসিসের, সেরকম জন্ডিসটাও একটা লক্ষণ। সুতরাং জন্ডিস হচ্ছে একটা উপসর্গ মাত্র, এটা তো কোনো রোগ না। মানে জন্ডিস হচ্ছে যে লিভার যে কাজ করতে পারছে না বা লিভার ইনফেক্টেড হচ্ছে বা লিভারের মধ্যে ইনফ্লামেশন চলতেছে, সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে জন্ডিস। তার মানে আপনি বলছেন আসলে জন্ডিস হলো ভাইরাল জন্ডিস, সাধারণত বলছেন যে পানিবাহিত বেশিরভাগ রোগের ক্ষেত্রে মধ্যে ভাইরাস ভাইরাল জন্ডিস। থাকে। আর লিভারের কারণেও কিন্তু লিভার সিরোসিসের কারণেও কিন্তু লিভার সিরোসিসের কারণেও জন্ডিস হতে পারে। যেমন এই যে যার রক্তে কোনো ভাইরাস নাই, বি ভাইরাস, সি ভাইরাস নাই, এ ভাইরাস, ই ভাইরাস নাই, কিন্তু ওই যে লিভার সিরোসিস ডেভেলপ করেছে, একটা পর্যায়ে যে ওই লিভার সিরোসিস আরও যখন অ্যাডভান্স হচ্ছে, লিভার যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, তখন যে জন্ডিস ডেভেলপ করছে। আচ্ছা ডক্টর সাইফুল, আমরা যদি লিভার সিরোসিস বুঝতে চাই, এটা কোনো উপসর্গ থাকে কিনা, বা আমরা কি করে বুঝবো যে লিভার সিরোসিস হয়েছে? লিভার সিরোসিসের পরবর্তী ধাপে যে লিভার ক্যান্সার হতে পারে। তবে আরেকটা ভয়ঙ্কর কথা হচ্ছে যে এই যে ফ্যাটি লিভার থেকে আবার লিভার সিরোসিস না হয়েও লিভার ক্যান্সারে সরাসরি যেতে এটা পারে। তো আরো খারাপ। এটা আরো খারাপ, যে আপনার লিভার সিরোসিস হয় নাই কিন্তু অলরেডি আপনি লিভার ক্যান্সারে চলে গিয়েছেন। আচ্ছা, লিভার সিরোসিস বুঝতে হলে যেমন প্রথম কথা হচ্ছে যে লিভার যেহেতু কাজ করতে পারছে না, সুতরাং আমাদের ক্ষুধামন্দা দেখা দিতে পারে, আমাদের লিভারের যে সাইডটা সে জায়গায় পেইন থাকতে পারে, তারপর আমাদের ওজন কমে যেতে পারে, তারপর রক্ত বমি নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে। এই ধরনের কিছু লক্ষণ হলে যেমন আমরা লিভার সিরোসিসের কথা চিন্তা করতে পারি।
আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে আপনি বলছেন যে লিভার ক্যান্সার এটা আরো অ্যাডভান্স স্টেজ। কোনো সময় আমরা দেখি যে তার ক্যান্সার হচ্ছে ফুসফুসে অথবা ক্যান্সার হচ্ছে প্রোস্টেটে, কিন্তু লিভারে এসে তারা বাসা হচ্ছে। এটা আসলে কিভাবে সম্ভব? আমাদের সমস্ত বডিতেই তো ব্লাড সার্কুলেশন, লিম্ফেটিক সার্কুলেশন রয়েছে। সুতরাং শরীরের যে কোনো ক্যান্সার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ছড়াতে পারে। তবে কমনলি দেখা যাচ্ছে যে আমাদের কোলনে ক্যান্সার, এটা খুব সহজে লিভারে এসে ছড়াতে পারে। ফুসফুসের ক্যান্সার সেখান থেকে এসে লিভারের ভিতরে ছড়াতে পারে। তারপর ফিমেলদের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার লিভারে এসে ছড়াতে পারে। মানে আমাদের যে কোনো এই যে আমাদের যে ব্লাড সার্কুলেশনের একটা বড় অংশ তো লিভারের ভিতর দিয়েই পাস করতেছে। সুতরাং বডির মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গার ক্যান্সারই আসলে এটাকে মেটাস্টেসিস বলে, যেটা মেটাস্টেসিস ছড়িয়ে গিয়ে লিভারে আসছে। জি, আচ্ছা, এটা তো একটা দিক গেল যেটা সেকেন্ডারি সেকেন্ডারি ইন দ্য লিভার। আর যদি সিএ লিভারে আমরা আসি, সিএ লিভার হলে আমাদের কি করার আছে, মানে চিকিৎসা পদ্ধতি কি করা উচিত বা আমাদের তাকে কিভাবে রাখা উচিত? আমরা যদি একদম আর্লি স্টেজে লিভার ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু কিউরেটিভ অনেকগুলি অপশন রয়েছে, যে একদম ক্যান্সার মুক্ত করার মতো চিকিৎসা রয়েছে। কিরকম? একটা হচ্ছে যে যেই টিউমারটা রয়েছে, যে ক্যান্সারটা রয়েছে, সেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মানে জাস্ট হিট দিয়ে পুরো ক্যান্সার সেলগুলিকে ডিস্ট্রয় করে দেওয়া, এটা একটা করা যেতে পারে। তারপর রিসেকশনের অপশন রয়েছে, যে আপনি টোটাল ক্যান্সারের যে অংশটুকু সেই অংশটুকু কেটে ফেলে দিলেন। এরপর আমাদের লিভার ট্রান্সপ্লান্ট, যে লিভারটাকেই বদলায় ফেললাম আমরা, এটা ক্যান্সার আক্রান্ত লিভার, সেই লিভার ক্যানটাকে আমরা ফেলে দিয়ে আমরা যে ডোনার তার লিভারের একটা অংশকে আমরা বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। আর যখন কিছু অ্যাডভান্স স্টেজে চলে আসে তখনও আমাদের হাতে চিকিৎসার কিছু অপশন থাকে, যেমন আমরা টেস্ট করি, মানে লিভার ক্যান্সারকে যেই রক্তনালীটা ব্লাড সাপ্লাই দিচ্ছে সেই রক্তনালীটাকে আমরা ব্লক করে দেই, যাতে ওই লিভার ক্যান্সারের যে সেলগুলি সেগুলি তখন রক্তর সে সাপ্লাই পাচ্ছে না, সে আলটিমেটলি ডেড হয়ে যাচ্ছে। এটা হলো একটা পদ্ধতি। আবার আমরা কিছু ড্রাগ প্রেফার করি, আবার ইমিউনোথেরাপি রয়েছে, এগুলির মাধ্যমে আমরা লিভার ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এগুলি কিউরেটিভ না। কিউরেটিভ প্রথম যেগুলি বললাম আমরা সেগুলি হচ্ছে কিউরেটিভ। আর তার উপরে যখন একটা সময় যখন লিভার ক্যান্সারটা লিভারের ভিতরে ছড়া যায়, বিভিন্ন লোবে চলে যায়, তখন আসলে কিউরেটিভ অপশন থাকে না। তখন আমরা বিভিন্ন কেমোথেরাপির মাধ্যমে এটাকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি যদি আমাদের লিভার ভালো রাখার জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকে, কি করলে, কি খেলে, কিভাবে চললে আমাদের লিভার ভালো থাকবে, এই বিষয়টি একটু বলুন। প্রথম কথা হচ্ছে যে লিভারের জন্য ক্ষতিকর কী কী? একটা হচ্ছে যে ভাইরাস ক্ষতিকর, আরেকটা হচ্ছে যে ফ্যাটি লিভার, এটা ক্ষতিকর। তো আমাদের জন্য আশাজনক যেটা হচ্ছে যে 2004-5 পর থেকে ইপিআই শিডিউলের মধ্যে যেহেতু অলরেডি বি ভাইরাসকে ভ্যাকসিনটাকে ইনক্লুড করা হয়েছে, সুতরাং এরপরে যাদের জন্ম তারা সবাই মোটামুটি ভ্যাকসিনেটেড। তারপরেও তারা চেক করে দেখতে পারে যে তাদের ভ্যাকসিনটা কার্যকর রয়েছে কিনা। কিন্তু তার আগে যাদের জন্ম তারা তো ভ্যাকসিন পায় নাই, সুতরাং আমাদেরকে বি ভাইরাসের পরীক্ষা করে ভ্যাকসিন নিতে হবে। তাহলে আমরা বি ভাইরাস থেকে অন্তত মুক্তি পাইলাম, যে হ্যাঁ বি ভাইরাস আমাদেরকে ইনফেকশন করতে পারছে না। আচ্ছা, সি ভাইরাস আসে কিনা আমরা পরীক্ষা করেই দেখে ফেলতে পারি। এই দুইটা ভাইরাস থেকে আমরা মুক্তি পেলাম, যেগুলি হচ্ছে দীর্ঘমেয়াদী লিভারের রোগ করে বা ক্রনিক লিভার ডিজিজ করে। তৃতীয় যেটা নাম্বার থাকলো সেটা হচ্ছে যে আপনার এই ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার অ্যাডাল্টদের পাশাপাশি কিন্তু শিশুদের মাঝেও এখন ব্যাপকভাবে বিস্তৃত। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের মানে শুধু ঢাকা শহর না, এখন সারা বাংলাদেশেই বেশিরভাগ স্কুলে কোনো খেলার মাঠ নেই, বিল্ডিং মানে একটা বিল্ডিং নিয়ে একটা স্কুল, বাচ্চারা খেলবে কোথায়? এবং বাচ্চারা তাদের টিফিনে জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে পড়ছে। তো তাদের মধ্যে কিন্তু ব্যাপক হারে এই ফ্যাটি লিভার ডেভেলপ করছে। সুতরাং এই শিশুরা যদি একদম ছোটোবেলা থেকেই ফ্যাটি লিভার নিয়ে গ্রো করে তাহলে কিন্তু তাদের অ্যাডভান্স লিভার স্টেজে যেতে খুব বেশি সময় লাগবে না। সুতরাং সচেতনতাটা সবচেয়ে জরুরি। এটা শুধু যে আমরা বা আপনারা যে মিডিয়ার পার্সন তারা সচেতন করবে না কেন, এটা সরকারের একটা বড় দায়িত্ব, যে স্কুলগুলিতে বাচ্চাদেরকে শুরু থেকে সচেতন করা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। আর যারা আমরা অ্যাডাল্ট রয়েছি তাদের এই যে যেই লাইফস্টাইলের কথা বললাম, যে আমরা প্রত্যেকে নিজের জন্য কিছু সময় রাখা উচিত, যাতে আমরা নিজেরা কায়িক পরিশ্রম করি, আমরা খাবার দাবার একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে প্রবেশ করি, আমরা খাবার দাবার মেনটেন করে খাই, যেই খাবারগুলি আমাদের লিভারের জন্য ক্ষতিকর সেগুলি আমরা অ্যাভয়েড করি। আর আমরা প্রতিদিন আমরা আর ঢাকা শহরে নিয়মিত ব্যায়াম করা, আর ঢাকা শহরে যেটা দেখেছেন আপনি যে হাঁটার কোনো জায়গা নেই, আমরা যে কোথাও হাঁটবো সেই সুযোগও নেই। সুতরাং এই দিকেও সরকারের লক্ষ্য রাখা উচিত, যাতে আমরা একটা খোলা জায়গা থাকে, আমাদের হাঁটার মতো পরিবেশ থাকে। আমি এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে যাবো, আমাদের ফুটপাথ বলে কোনো জায়গা নেই, আমি হাঁটবো কীভাবে? আমি বাধ্য হচ্ছি রিক্সায় চড়তে বা অন্য কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে।
আর ব্যক্তিগতভাবে অবশ্যই আমাদের নিজেদের কায়িক শ্রমটাকে বাড়ানো উচিত, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল থেকে দূরে সরে আসা উচিত এবং আমাদের খাবার দাবার পরিমিত করা উচিত। অনেক ধন্যবাদ ডাক্তার সাইফুল ইসলাম এলিন, অত্যন্ত সুন্দর করে আপনি ফ্যাটি লিভার বা আমাদের লিভার ভালো রাখার উপায়গুলো বললেন। প্রিয় দর্শক, সচেতনতাই পারে লিভার ভালো রাখতে। খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, পরিমিত মাত্রায় চর্বি খাবেন, ব্যায়াম অভ্যাস তৈরি করুন এবং নিয়মিত হাঁটাহাঁটি করুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।